প্রথমে সোহেল রানা এবং এরপরে সীমান্ত দাস অনেকবার আমাকে রিমাইন্ডার দিয়েছেন যে পরীক্ষার হলে আপনারা উত্তরগুলো কী করে সাজাবেন, অর্থাৎ ফরম্যাটটা কেমন হবে সে ব্যাপারে যাতে আমি একটু কথা বলি। তো আজকের ভিডিওটিতে আমি মূলত কথা বলবো আপনাদের পরীক্ষার যে ফরম্যাট, অর্থাৎ আপনারা কোয়েশ্চেনের উত্তরগুলো কী করে করবেন সেই ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করব। আর আপনাদের মোট ফার্স্ট পেপারে আপনার 11টি আইটেম আর সেকেন্ড পেপারে 16টি আইটেম, মোট 27টি আইটেম রয়েছে। সুতরাং 1 মিনিট করে কথা বললেও 27 মিনিট হয়ে যাওয়ার কথা। আমি চেষ্টা করব খুব কনসাইজ করে, যেটুকু না বললেই নয়, খুব সংক্ষেপ করে কথা বলতে। সাথে থাকুন। প্রথম কথা হচ্ছে, খাতা পাওয়ার পরে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার প্রশ্ন পাওয়ার পরে সেট কোড অবশ্যই খুব ভালো করে পূরণ করবেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন যাতে এখানে কোথাও কোনো ভুল না হয়। আর বাই চান্স যদি ভুল হয়ে যায় তাহলে ঘাবড়ানোর কিছু নাই। এটা আপনার যদি চোখে পড়ে অথবা ইনভিজিলেটর যখন স্বাক্ষর করবেন তখন যদি তার চোখে পড়ে তাহলে তার রেমেডি আছে। আর যদি চোখে না পড়ে কারোরই তাহলে কিন্তু বিপদ। আপনি 100-র মধ্যে 100 পেয়েও লাভ নাই, কারণ ওই সাবজেক্টে আপনার ফেল দেখাবে, অর্থাৎ আপনার রেজাল্ট আসবে না, 0 আসবে। সুতরাং চেষ্টা করবেন যাতে কোনো ক্রমেই ভুল না হয়, কারণ পর্যাপ্ত সময় থাকবে আপনার হাতে। আর বাই চান্স যদি ভুল হয়ে যায় তাহলে আপনি দাঁড়িয়ে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করবেন এবং তিনি যখন কাছে আসবেন তখন আপনি বলবেন যে স্যার অথবা মিস, আমার এখানে ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেলে করণীয়টা হচ্ছে আপনার শুদ্ধ অপশনটা আগে পূরণ করা। এরপরে আপনার দেখবেন যে পরীক্ষা চলাকালীন সময়ই একজন শিক্ষক অথবা একজন ক্লার্ক হতে পারেন, তিনি আসবেন, আসার পরে জিজ্ঞেস করবেন যে এই রুমের মধ্যে কোনো ভুল আছে কিনা। তখন আপনি দাঁড়িয়ে অথবা শিক্ষকই তখন আপনাকে বলবেন যে হ্যাঁ এখানে ভুল আছে, তখন আপনার রোল নাম্বারটা টুকে নিয়ে যাবে। দ্যাটস ইট। এটা নিয়ে আর টেনশন করার কিছু নাই। তবে নিশ্চিত হতে হবে ভুল যাতে ধরা পড়ে, ধরা না পড়লে বিপদ, ধরা না পড়লে আপনার সেখানে 0 আসবে। দ্বিতীয় কথা হচ্ছে কোন কালি ব্যবহার করব। অবশ্যই বল পয়েন্ট কালো কালি ব্যবহার করবেন। আর উপরে আপনার ওই যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 বা এগুলো লেখার জন্য, হাইলাইট করার জন্য অনেক সময় অন্য কালি আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, বা বাধা নাই এতে করে। কিন্তু পতাকার কালার মানে লাল আর সবুজ, এই 2টা কালি আপনি ব্যবহার করবেন না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনার যেগুলো জেল পেন অথবা আপনার ব্রাইটার পেন এগুলো ব্যবহার না করা, কারণ আপনার খাতাটা কয়েকদিন পরে, আপনার ধরুন 15 দিন বা 20 দিন পরে শিক্ষকের হাতে যায়, শিক্ষকের কাছেও আপনার 10-15 দিন থেকে তারপরে আবার খাতাটা বোর্ডে আসে। তো এই চলাকালীন সময়গুলোতে পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি, তখন কিন্তু আপনার মোটামুটি 1 মাস বা 1.5 মাস এরকম একটি সময় খাতাটা থাকে। আর ব্রাইটার পেন অথবা আপনার জেল পেন এগুলো কালি ছেড়ে দেয়, ছড়িয়ে যায়, তো খাতাটা তখন নষ্ট হয়ে যায়। সে কারণে বল পয়েন্ট কালি ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবেন না। তবে আমার পরামর্শ হচ্ছে আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 1 তার নিচে আন্ডারলাইন করা অথবা হেডলাইন, বিভিন্ন ধরনের কালি ব্যবহার না করে শুধু একটা কালি, শুধু কালো কালি ব্যবহার করাটাই শ্রেয়। কারণ আপনি যত বেশি কালারফুল করবেন আপনার খাতাটাকে, আপনার ছেলে মানুষটা তত বেশি প্রকাশ পাবে। সেই জন্য আপনি যে ম্যাচিউরড মানুষ সেটা প্রকাশ করতে চান, তাহলে একটা কালি, শুধু কালো কালি ব্যবহার করাটাই যথেষ্ট। যদি আমার পরামর্শটা ভালো লাগে তাহলে আপনি এটা ফলো করতে পারেন, অন্যথায় আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করতে পারেন। শুধু লাল আর সবুজ কালি ব্যবহার করা যাবে না। এরপর খাতাটা পাওয়ার পরেই আপনি অবশ্যই পেন্সিল দিয়ে মার্জিন করে ফেলবেন। মার্জিন করাটা বাধ্যতামূলক না, আপনি ইচ্ছে করলে ভাঁজও করতে পারেন। তবে একটা বিপদ আছে, যদি ভাঁজটা আপনি প্রথম পাতাটাকে ভাঁজ করে ফেলেন, সেটা যেহেতু মেশিনে দেখা হয়, সেই পাতাটা লেখা থাকে যে কোনোরূপ ভাঁজ করা, দাগ দেওয়া যাবে না। সুতরাং ওই পাতাটাকে বাদে ভাঁজ করতে পারেন, কিন্তু রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। আপনি পেন্সিল দিয়ে মার্জিন করে ফেলবেন। উপরে আপনার 1 থেকে 1.5 ইঞ্চি, আর হলো বাম পাশে 1 থেকে 1.5 ইঞ্চি, ডান পাশে অথবা নিচে আপনি মার্জিন করবেন না। অনেকে বক্স আকারে আপনার মার্জিন করেন, সেটাও করতে পারেন যদি আপনার লেখা খুব ছোট ছোট হয়। আর লেখা যদি বড় বড় হয়, আবার যদি বক্স করেন, তাতে করে খুব স্বল্প পরিমাণে লেখা আপনি লিখতে পারবেন। অনেক বেশি লেখা লিখতে গেলে আপনাকে পেজের পর পেজ নিতে হবে, আর এতে করে শিক্ষক বিরক্ত হতে পারেন। সুতরাং আপনি অবশ্যই ডান পাশ আর নিচে মার্জিন করার কোনো দরকার নেই। আর যদি লেখা খুব ছোট হয় সেক্ষেত্রে ভিন্ন কথা করতে পারেন। এবার আসুন, সবার প্রথমে আমরা লিখি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। তো এটাও বিভিন্নজন বিভিন্ন ফরম্যাটে লিখে থাকেন, তবে এটা লেখার একটি নিয়ম রয়েছে। সেটা হচ্ছে এটা একটি টাইটেল বা শিরোনাম। শিরোনাম লেখার নিয়ম হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডগুলো বড় হাতের হয় আর ফাংশনাল ওয়ার্ডগুলো ছোট হাতের হয়। তো কন্টেন্ট ওয়ার্ড কি কি? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এগুলো হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড। আর ফাংশনাল ওয়ার্ড কি কি? যেমন ধরুন প্রোনাউন, আর্টিকেল, তারপরে হচ্ছে কনজাংশন, প্রেপোজিশন ইত্যাদি। তো যদি কন্টেন্ট ওয়ার্ড হয় সেগুলো বড় হাতের অক্ষরে হবে, আর যদি ফাংশনাল ওয়ার্ড হয় সেগুলো ছোট হাতের অক্ষরে হবে। এখন ধরুন আমরা যখন লিখি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, তখন দেখুন আনসার একটি নাউন, তারপরে হচ্ছে টু প্রেপোজিশন, দা এটা হচ্ছে আপনার
আর্টিকেল, কোয়েশ্চেন এটা হচ্ছে নাউন, আর নাম্বার এটাও হচ্ছে নাউন। সুতরাং আনসার, তারপরে হচ্ছে কোয়েশ্চেন, আর তারপরে হচ্ছে নাম্বার, এগুলো বড় হাতের হবে, টু, দা এগুলো ছোট হাতের হবে। অবশ্য শুরুতে যাই হোক না কেন সেটা বড় হাতের অক্ষরে হয়। এই নিয়মটা আপনার প্যারাগ্রাফ অথবা ধরুন কম্পোজিশন আপনি যাই লিখুন সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই নিয়মই, একই ফর্মেটই ফলো করা হয়। এখন আসুন, আমরা যখন লিখি আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 1, এটা যদি পুরোটা লিখতে যাই তাহলে আমাদের বারবার লিখতে সময় বেশি লাগবে, সেজন্য এটাকে আমরা সংক্ষেপ করে লিখি। সুতরাং আমরা সংক্ষেপ করতে পারি, ANS দিয়ে সংক্ষেপ করতে পারি। আর সংক্ষেপ করার একটা নিয়ম হচ্ছে, যেখানেই আপনি সংক্ষেপ করবেন তারপরে ফুল স্টপ দিবেন। যেমন ধরুন আমরা সবসময় লিখি এটসেট্রাকে সংক্ষেপে লিখি ETC, এরপরে দেখবেন যে একটি ফুল স্টপ দিই। তার মানে আনসারকে সংক্ষিপ্ত করলাম, সুতরাং তার নিচে একটি ফুল স্টপ দিতে হবে। আর আমরা টু এবং দা এই দুটাকে সংক্ষেপ করলাম না, সুতরাং এরপরে ফুল স্টপ হবে না। এরপরে কোয়েশ্চেন, কেউ কেউ লিখে থাকে QUES দিয়ে ফুল স্টপ দেয়, আবার কেউ কেউ আপনার শুধু কিউর পরে ফুল স্টপ দেওয়া যেতে পারে, এটাও আপনার হবে, দুইটার যে কোনোটা ফলো করতে পারেন। আর নাম্বার বানানটা যদিও NUMBER, কিন্তু এটাকে সংক্ষেপ করার জন্য NO দিয়ে লেখা হয়। বাংলাতেও একটু ব্যতিক্রম, দেখুন নাম্বার বা নম্বর লেখে বাংলায়, তখন কিন্তু নং লেখে, নং। তো যদিও নম্বর এর সাথে নংয়ের খুব একটা মিলে না, আপনার বিপরীত দিকে ইংলিশেও এরকমই হয় যে নাম্বার এর সাথে কিন্তু NO এটার সাথে মিলে না, কিন্তু এটার সংক্ষিপ্ত রূপটা NO, এটাকে আর চেঞ্জ করা যাবে না। সুতরাং যেহেতু এটাকে সংক্ষিপ্ত করলাম, সুতরাং তারপরে আমরা ফুল স্টপ ব্যবহার করব। সুতরাং আমি যে ফরম্যাটটা নিচ্ছি সেটা হচ্ছে আনসার, এরপর ফুল স্টপ, তারপরে টু দা ছোট হাতের অক্ষরে হবে, আর কোয়েশ্চেনের পরে ফুল স্টপ হবে, কারণ এটাকে আমি সংক্ষিপ্ত করলাম। আর এটা যেহেতু নাউন, সুতরাং আমি এটাকে বড় হাতের অক্ষরে নিচ্ছি। নাম্বার, এটা যেহেতু নাউন, সুতরাং এখানে আমি বড় হাতের অক্ষরে নিচ্ছি এবং এরপরে ফুল স্টপ দিচ্ছি। আর কোয়েশ্চেন নাম্বার 1, এই আপনাদের 1 নাম্বার কোয়েশ্চেনে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে আপনার এতে থাকে হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আর বিতে আপনার হলো কোয়েশ্চেনের উত্তর থাকে। সুতরাং আমি এখানে লিখে দিচ্ছি এই। এখন আসুন, প্রশ্নের মধ্যে যেভাবে করে প্রশ্নগুলো থাকে আপনার উত্তরেও ঠিক সেই জিনিসগুলো লিখতে হবে। যেমন ধরুন সিরিয়ালটা যদি ABCD দেওয়া থাকে আর তারপরে যদি রোমান সংখ্যা দিয়ে আপনার উত্তরগুলো থাকে, আপনাকে ঠিক সেভাবে করেই লিখতে হবে, আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না। ইভেন ব্র্যাকেটও আপনার একটা যদি ব্র্যাকেট দেওয়া থাকে আপনি একটাই দিবেন, যদি দুইটা ব্র্যাকেট দেওয়া থাকে দুই পাশে তাহলে সেখানে আপনি দুইটা ব্র্যাকেটই ব্যবহার করবেন। এখানে যেমন ধরুন আমাদের এখানে দুইটাই ব্র্যাকেট দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সুতরাং আমরা দুইটাই লিখছি। আর এখানে প্রশ্ন উঠানোর কোনো দরকার নেই, আপনি শুধুমাত্র উত্তরটা লিখবেন। আরেকটা জিনিস, বারবার এখানে অনেকে আবার ধরেন আনসার বি, আনসার সি, আনসার এভাবে করে দেয়, এটা দেওয়ার কোনো দরকার নেই, কারণ উপরে তো আপনি আনসার লিখেই দিচ্ছেন, আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 1 সুতরাং এখানে বারবার আপনার আনসার লেখার দরকার নেই, শুধুমাত্র আপনি উত্তরটা তুলবেন। শুধু যে উত্তরটা সঠিক হবে সেই জিনিসটার অপশনটাও তুলবেন এবং সেই উত্তরটাও তুলবেন, প্রশ্ন তোলার দরকার নেই। এখন আসুন, আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটু আগে বলা দরকার ছিল, সেটা হচ্ছে যে খাতাটা পাওয়ার পরে আপনার নিচে লেখা দেখবেন এখান থেকে লেখা শুরু করতে হবে, সুতরাং আপনাকে ওখান থেকে লেখা শুরু করতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে এখান থেকে তো অল্প একটু জায়গা, এখানে আমার উত্তরটা হবে না, তাহলে চলবে না, আপনাকে ওখান থেকে লেখাটা শুরু করতে হবে। আপনি ওখান থেকে শুরু করে তারপরে পরের পৃষ্ঠায় যাবেন। এবার আসুন, একই পৃষ্ঠায় আমরা যদি পরবর্তী আনসারটা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটুখানি জায়গা দিতে হবে। আপনার জায়গা দিয়ে তারপরে হলো আপনার আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার বি অথবা অন্য কোনো প্রশ্নের উত্তরটা লিখতে হবে। জায়গাটা দিতে হবে এ কারণেই, আপনার যিনি পরীক্ষক তিনি যাতে স্পষ্ট আপনার একটা ধারণা পান যে আপনি নতুন একটা প্রশ্নের উত্তর করতে যাচ্ছেন। তারপরে আমরা যে প্রশ্নটা শুরু করব সেই প্রশ্নটার ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ সেখানে যদি 5টা প্রশ্ন থাকে আমরা ABCD সবগুলো সিরিয়ালে লিখব। এখানে আরেকটা জিনিস দেখুন, আমি যখন ABCD সিরিয়ালে লিখছি তখন আপনার বাম পাশে একটু জায়গা ছেড়ে দিচ্ছি যাতে ওই নাম্বারটি স্পষ্টত বোঝা যায়। আবার আমি যখন B থেকে C নাম্বার উত্তরে যাচ্ছি তখন তার মাঝখানেও আপনার একটি গ্যাপ দিচ্ছি যাতে করে শিক্ষক স্পষ্টত বুঝতে পারেন যে আমার আগের প্রশ্নটা লেখা শেষ, এখন আমি C নাম্বারের উত্তর করছি, আবার C নাম্বার লেখা শেষে D, তারপরে এভাবে করে E নাম্বারে যাচ্ছি। এখন আপনারা খাতাটা দেখুন, দূর থেকেও দেখলে স্পষ্টত বোঝা যাবে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আলাদা আলাদা। সুতরাং আপনি যখন শিক্ষককে সহযোগিতা করবেন খাতা দেখার ব্যাপারে তখন তিনি আপনার উপরে সন্তুষ্ট হবেন এবং এই সন্তুষ্টির আপনার একটা ফল অবশ্যই আপনার খাতার উপরে প্রভাব পড়বে। এবার আসুন 2 নম্বর প্রশ্নে আপনাদের ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট লিখতে হয়। আমরা ফ্লো চার্ট লেখার জন্য অবশ্যই 6টা ঘর করে নিব।
6টা ঘর করে প্রথম ঘরটা দেয়া থাকবে আর পরের 5টা আমরা সিরিয়ালি লিখব। অনেকের ধারণা ফ্লোচার্ট সম্পর্কে যে নিচে নিচে লিখলে হবে না, এই ধারণাটা সত্য নয়। আপনারা অক্সফোর্ড যে ডিকশনারি আছে সেখানে ফ্লোচার্টের সংজ্ঞা দেখবেন যে চার্টটা নিচে নিচেও আছে আবার পাশাপাশিও আছে। সুতরাং কোনো শিক্ষক বা কোনো বই যদি বলে থাকে পাশাপাশি লিখতে হবে, এই কথার কোনো ভিত্তি নেই। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং লেখার সুবিধার্থে আপনারা এভাবে করে এটাকে লিখতে পারেন। আরেকটা জিনিস, এখানে যে ঘরগুলো করা হচ্ছে বা ঘর বা আপনি আঁকাআঁকি সম্পর্কিত যা কিছু করবেন সব কিছু পেন্সিল দিয়ে করবেন, কারণ আপনি ইচ্ছে করলে মুছতেও পারবেন, ছোট বড় করতে পারবেন ইচ্ছে করলে, নানা ধরনের সুবিধা হবে। আরেকটা জিনিস, পেন্সিল দিয়ে যখন ঘরগুলো থাকে আর লেখাগুলো যখন থাকে আপনার কালিতে, তখন কিন্তু সেটা দেখতেও সুন্দর লাগে। সেজন্য অবশ্যই আপনি পেন্সিল দিয়ে ঘর করবেন আর লেখাগুলো কালি দিয়ে লিখবেন। এবার আসুন, যদি ইনফরমেশন ট্রান্সফার আসে সেক্ষেত্রে কি করবেন? ইনফরমেশন ট্রান্সফার আসলে জাস্ট আপনি উত্তরগুলো আপনার 1 2 3 4 নাম্বার দিয়ে লিখে যাবেন। যদি আপনার অপশনগুলোতে ABCD দেওয়া থাকে ABCD দিবেন, আর যদি রোমান সংখ্যা দেওয়া থাকে তাহলে রোমান সংখ্যা দিবেন। যদি রোমান সংখ্যাগুলো ছোটো হাতে দেওয়া থাকে তাহলে ছোটো হাতের দিবেন, যদি বড় হাতে দেওয়া থাকে তাহলে বড় হাতের দিবেন। এক্ষেত্রে প্রশ্নকে ফলো করবেন, প্রশ্ন যা ব্যবহার করে আপনি ঠিক তাই ব্যবহার করবেন। সাধারণত রোমান সংখ্যা দেওয়া থাকে, আমরা এখানে রোমান সংখ্যা দিয়েই লিখেছি। এবার আসুন 3 নম্বরে আপনাদের লিখতে হয় সামারি। সামারি যে আপনার একটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে, এ ব্যাপারে আমি একটু কথা বলেছি আগেও। সামারির ভিডিওটি সেগুলো দেখতে পারেন, উপরে লিঙ্কটি দেওয়া রইল। তবে যদি প্যাসেজ বড় হয় সেটা যে একটা প্যারাগ্রাফের মধ্যে হতে হবে ব্যাপারটা তা নয়। ইন্টারমিডিয়েটে সাধারণত ছোট প্যাসেজ দেওয়া হয়, সুতরাং আপনি একটা প্যারাগ্রাফের মধ্যেই লিখবেন, একাধিক প্যারাগ্রাফ লেখার এখানে কোনো দরকার নাই। তবে আপনি বাস্তব জীবনে যখন লিখবেন সেটা বড় হলে আপনি একাধিক প্যারাগ্রাফ করতে পারেন, নো প্রবলেম। এখন আসুন 4 নাম্বার এবং 5 নাম্বার, অর্থাৎ উইদাউট লুজ এবং উইথ লুজ, এগুলো আপনি কি করে লিখবেন? এগুলো আমার মতে একটানা 10টা লিখে ফেলবেন। ইচ্ছা করলে আপনি 5টা করে লিখতে পারেন। অবশ্যই সিরিয়ালটা ABCDEFGHIJ এরকম হতে হবে, তবে আমার মতে একদম একটানা লিখে ফেললেই বেটার। 6 নাম্বার রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জে আপনি বক্স করেও লিখতে পারেন আর পাশাপাশি আপনার ABCDEFG এরকম করে লিখতে পারেন। তবে নিচে প্যারাগ্রাফটা লেখাটা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছে করে লিখতে পারেন, আর সময় বাঁচাতে চাইলে আপনি ইচ্ছে করে না লিখলেও কোনো সমস্যা নেই। এটা বোর্ডের নির্দেশনা, যদি লেখেন তাহলেও হবে, যদি না লেখেন তাহলেও হবে। সুতরাং আমার মতে লিখে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আপনি শুধুমাত্র বক্সটা লিখবেন অথবা আপনি এভাবে করে লিখে দিতে পারেন। আমি দুইভাবেই লিখে দিয়েছি, দুইভাবেই আপনি লিখতে পারেন। 7 নম্বরে আমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হয়। প্রথমে একটি টাইটেল দিবেন, এরপরে প্যারাগ্রাফটি এক প্যারায় লিখবেন। আপনি যদি একাধিক প্যারা করেন, প্যারাগ্রাফে আপনার যতই ভালো কিছু লেখেন না কেন আপনি শূন্য পাবেন। সুতরাং প্যারাগ্রাফে কোনো প্যারা করা যাবে না। যেহেতু এখানে আপনার 200 ওয়ার্ড বলা হয়, কমপক্ষে আপনি 2 পেজ লিখবেন। তবে সেটা যাতে আবার 2.5 পেজেরও বেশি না হয়ে যায়, অর্থাৎ অনেক বড় লিখলেও সমস্যা আর ছোট লিখলেও সমস্যা। যেহেতু এখানে ওয়ার্ড লিমিটেশন আছে, সেহেতু একটি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে প্যারাগ্রাফের জন্য 2 পেজ লেখা। চেষ্টা করবেন 2 পেজের মধ্যেই লিখতে। এরপরে 8 নম্বর প্রশ্নে আমাদেরকে লিখতে হয় একটি স্টোরি। স্টোরিতে অবশ্যই একটি টাইটেল দিতে হবে। টাইটেলটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং টাইটেলের উপর আলাদা করে নাম্বার থাকে। সুতরাং টাইটেল দিবেন, এরপরে আপনি যেটুকু আপনার দেয়া থাকবে সেটুকু তুলবেন। তোলার পরে আপনি এখানে এই ডট 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 ব্যবহার করবেন। এই ডট ডট ডটটা ব্যবহার করে আপনি বুঝিয়ে দিচ্ছেন যে এইটুকু আগে দেয়া ছিল, তারপরে থেকে আমি লিখছি। অথবা আপনি এই জায়গাটাতে ইচ্ছে করলে আন্ডারলাইন করে দিতে পারেন যে এইটুকু দেয়া ছিল, তাহলে শিক্ষক আর প্রথম থেকে পড়ে এসে সময় নষ্ট করবেন না। এই কাজটা অবশ্যই করতে হবে। এরপরে থেকে আপনি আপনার লেখাটা শুরু করবেন। আর স্টোরিতে আপনি প্রয়োজন বোধ করলে গল্পের ধারাবাহিকতা বোঝানোর জন্য বা একটা জায়গা থেকে গল্পটা আরেক জায়গায় শিফট করছে, তখন ইচ্ছে করলে আপনি প্যারাগ্রাফ করতে পারেন। প্যারাগ্রাফ কয়টা করতে পারেন এটা আপনার স্টোরি ডিমান্ড করবে, যে সেখানে আপনার 2টা 3টা 4টা প্যারাগ্রাফও হতে পারে, কোনো সমস্যা নেই। আরেকটা প্রচলিত একটা মিস্টেক, একটা ভুল আছে, সেটা হচ্ছে স্টোরি শেষে অনেকে মোরাল লিখে দেন যে এই গল্প থেকে আমরা এটা শিখতে পাই। আসলে আপনি যদি এটা বলে দেন তাহলে তো আপনার গল্প বলার আর কোনো দরকার নেই। আপনার গল্প যদি স্ট্রংলি প্রকাশ করতে পারেন তাহলে আপনার আর মোরাল বলে দেওয়ার দরকার নাই। মোরাল মানুষ সেখান থেকে বুঝে নেবে। সুতরাং অবশ্যই মোরাল লিখবেন না, স্টোরিটা স্ট্রংলি লেখার চেষ্টা করবেন। এরপরে কোয়েশ্চেন নাম্বার 9-এ আমাদেরকে একটি ইনফর্মাল লেটার লিখতে হয় অথবা ইমেইল লিখতে হয়। ইনফর্মাল লেখার জন্য প্রথমে আপনারা এখানে ঠিকানাটা লিখবেন ডান পাশে, এরপরে হলো তার নিচের ডেটটা লিখবেন। ডেটটা এভাবে লেখাটাই ভালো, তাতে স্পষ্ট বোঝা যায়। আর যদি এখানে লিখতাম 27, তারপরে 3, তারপরে 19, তাহলে আপনার একটু ঝামেলা হতো, কারণ ব্রিটিশটা একরকম ফলো করে, আমেরিকানরা একরকম ফলো করে, সেই জন্য কথায় পুরোটা লিখে দেওয়াটাই ভালো। আর মনে রাখতে হবে এই 2টা জিনিস ডান পাশে লিখতে হবে। এরপরে হচ্ছে আপনি স্যালুটেশন করবেন, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে লিখছেন, তারপরে আপনার কথাগুলো আপনি লিখবেন। ইচ্ছে করলে এখানে একাধিক প্যারাগ্রাফ হতে পারে,
এরপরে আপনি শেষে যে আপনার ধরুন ইয়োর ব্রাদার ফাদিন এরকম আপনি লিখতে পারেন, অথবা ইয়োর্স এভার এরকম কথা লিখতে পারেন। এক্ষেত্রে আমি জানি যে আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে আপনার টেস্ট পেপারে তো এটা এই অংশটা এই পাশে লেখা, তাহলে আমি এই পাশে কেন বলছি? আমি একদম অথেন্টিক সোর্স থেকেই বলছি, ডোন্ট ওয়ারি, আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। অথবা আমি বোর্ডের আপনার একটি রেফারেন্স দেখিয়ে দিব। ইন্টারমিডিয়েটে 2007 সালে একটি বোর্ডের বই বেরিয়েছিল। আনফর্চুনেটলি সেই বইটা এখন আর বের হয় না। কেন বের হয় না আমি জানি না। ওই বইয়ের মধ্যেও এই ফরম্যাটটা এভাবে করেই দেওয়া আছে। এবার আসুন, আমাদেরকে যদি ইমেইল লিখতে হয় তাহলে আমরা কি করব? এখানে দেখুন আমি ছক করে দিয়েছি, তবে এই ছক করাটা বাধ্যতামূলক না, কারণ আপনি যখন বাস্তবে লিখবেন তখন ছকটা আপনার অটোমেটিকলি নেটের মধ্যে আপনি পাবেনই। তারপরে বোর্ডের বইতেও দেখলাম যে এরকম করে ছক করে দেয়া আছে। আরেকটা জিনিস, এখানে অনেকগুলো কথা আপনারা দেখবেন যে লেখা থাকে, 3-4টা অপশন, ফ্রম দেওয়া হয়, সেন্ট এরকম একটা অপশন, কখন গেল ইত্যাদি। এগুলোর আসলে কোনো ভিত্তি নাই। আর বোর্ডের বইয়ের মধ্যেও যে স্যাম্পলটা দেওয়া হয়েছে সেখানেও আপনার দেওয়া হয়েছে এরকম। আর আপনি যদি ইন্টারনেটে ঢোকেন তাহলেও দেখবেন যে পাঠাতে গেলে জিমেইলে আপনার এই ফরম্যাটটাই আসবে। কি আপনি কাকে পাঠাচ্ছেন সেটা, এখানে অবশ্য ছোট করে সিসি অথবা বিসিসি দেয়া থাকে। আর সেটা যদি আপনি অতিরিক্ত কাউকে এর সাথে অ্যাটাচ করতে চান সেই ব্যাপার, এটা না দিলেও হবে, বাধ্যতামূলক নয়। তারপর আপনাকে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট দেওয়ার পরে আপনি আরেকটা বক্সের মধ্যে এই আপনার লেটারটা লিখবেন। এটা যদি ইনফর্মাল হয় তাহলে ভাষাগত দিক থেকেও ইনফর্মাল হবে। যেমন ধরুন CU, এখানে আপনি শুধু CU লিখতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো এই ধরনের ভাষাগুলো আপনারা পরীক্ষার হলে ব্যবহার না করাটাই ভালো। কারণ হলো, যদিও এটা বোর্ডের বইও বলেছে যে এগুলো ব্যবহার করা যাবে, এগুলো করতে পারেন, কিন্তু সব টিচার যারা খাতা দেখবেন সবাই আসলে ওইভাবে করে এগুলোকে এখনও অ্যাডপ্ট করেনি। মানে ফেসবুকের ভাষাটা ইনফর্মাল লেটারে লিখলে অথবা ইমেইলে লিখলে আপনি লিখতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সবাই ওটাকে এখনও গ্রহণ করার জন্য প্রস্তুত না। সেই জন্য এগুলো ব্যবহার না করাটাই ভালো। আর যদি ফর্মাল হয় তাহলে ফরম্যাট একই থাকবে, তবে ভাষাগত দিক থেকে ভিতরে পরিবর্তন হবে আর নিচেও একটু পরিবর্তন হবে। নিচে তখন আপনার নাম, ডেজিগনেশন, কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা লিখতে হবে। আর ইনফর্মালি হলে কিছুই লিখতে হবে না, জাস্ট ইয়োর্স এভার্স, ইয়োর্স লাভিং এরকম আপনি দিয়ে শেষ করে দিতে পারেন। এবার আসুন 10 নম্বরে আমাদেরকে লিখতে হয় গ্রাফ চার্ট। গ্রাফ চার্টে অনেকে আবার সুন্দর করে গ্রাফ আঁকেন। গ্রাফ এঁকে সমনষ্ট করার কোনো দরকার নাই। সুতরাং গ্রাফ আঁকাটা বাধ্যতামূলক না, গ্রাফটাকে বর্ণনা করাটা বাধ্যতামূলক। গ্রাফ যখন বর্ণনা করবেন, গ্রাফের মধ্যে 4টা জিনিস থাকে। সেটা হচ্ছে প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকে, এরপরে ওভারভিউ থাকে, এরপরে বডি প্যারাগ্রাফ A, বডি প্যারাগ্রাফ B। বডি প্যারাগ্রাফ A-B এটা ডিপেন্ড করে আপনার ওই টেক্সটের উপরে। সেটা বডি প্যারাগ্রাফ 3টাও হতে পারে, আবার একটাও হতে পারে। তবে আপনার ইন্ট্রোডাকশন আর ওভারভিউ মাস্ট। ওভারভিউটা অনেকে আপনার ইন্ট্রোডাকশনের পরে দেন, অনেকে আবার একদম শেষেও দেওয়াটা প্রেফারেবল মনে করেন। তবে আধুনিক সময়ে যেহেতু এটা একটি আইএলটিএসের বিষয়, আইএলটিএস থেকে আসছে, মানে আইএলটিএস মানে ইন্টারন্যাশনাল ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এইটা থেকে যেহেতু এটার একটি সিম্পলিফাইড ভার্জন আপনাদেরকে দেওয়া হয়েছে, আইএলটিএসের এখন বর্তমানে যারা প্রমিনেন্ট, বিশ্বজোড়া প্রমিনেন্ট টিচার রয়েছেন তারা সবাই বলেন ইন্ট্রোডাকশনের পরেই ওভারভিউটা দেয়া। ইন্ট্রোডাকশনটা হচ্ছে গ্রাফটাকে আপনার বর্ণনা করে, ওভারভিউতে মূল ইম্পর্টেন্ট কথাগুলো বলা থাকে। আর এরপরে সালের ব্যাপারগুলো আপনার বডি প্যারাগ্রাফ A এবং বডি প্যারাগ্রাফ B-তে এসে সালগুলো, তারপরে সংখ্যাগুলো, তারপরে হচ্ছে পার্সেন্টেজ ইত্যাদি সব কিছু বলা হয়ে থাকে। এই 4টা প্যারাগ্রাফ আপনাকে করতে হবে। অনেকে আমাদের বইগুলোতে লেখা থাকে একটা প্যারাগ্রাফে, এটা শুদ্ধ নয়। আবার লেখা থাকে উই থিঙ্ক, উই সি এরকম লেখা থাকে। তারপরে এখান থেকে অনেক সময় প্রেডিকশন করে ইত্যাদি ইত্যাদি, এগুলো শুদ্ধ না। পার্সোনাল কোনো অপিনিয়ন এখানে দেওয়া যাবে না। এমনকি উই থিঙ্ক, আই সি এরকম বা ইন মাই অপিনিয়ন এরকম কোনো কথাই বলা যাবে না। থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে। এরপর 11 নম্বরে আমরা লিখে থাকি থিম। আর থিম লিখতে বলা হয় উইদিন 50 ওয়ার্ডস, তার মানে 50 ওয়ার্ডের মধ্যে। তো ব্যাপারটা এমন না যে 50 মানে একদম 85, এর 55-তে যাওয়া যাবে না, বা আপনার ওই 45 বা 40 আসা যাবে না। সেটা ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে। ধরেন আপনি একটা সেন্টেন্স লিখছেন, লিখতে গিয়ে কয়েকটা শব্দ বেশি হয়ে গেল, 50 ওয়ার্ড বলা হয়েছে মানে কি আপনি খুব সংক্ষেপে লেখার চেষ্টা করবেন মূল কথাটা, এখানে অতিরিক্ত কথা লিখবেন না। আর থিমের উপর একটা আলোচনা আমার আছে, যদি লিঙ্কটি দিয়ে রাখলাম, যদি আপনার ইচ্ছে করেন তাহলে দেখতে পারেন। এবার আসা যাক সেকেন্ড পেপারে। প্রথমে থাকবে আর্টিকেল, একদম একটানা সিরিয়ালি সব কিছু লিখে ফেলবেন। আর প্রেপোজিশনও একটানা লিখে ফেলতে পারেন, এটাই বেটার। তো আমি দুটো অপশন দুইভাবে দেখাচ্ছি, এই কারণে আপনি ইচ্ছে করলে যে খাতা বাঁচাতে চাইলে আপনি লিখতে পারেন এই পাশে 5টা, এই পাশে 5টা। তবে
উত্তম হচ্ছে একটানা 10টা লিখে ফেলবেন। 3 নাম্বার স্পেশাল ইউসেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, একটানা 10টা লিখে ফেলবেন, শুধু উত্তরগুলো লিখবেন, এখানে প্রশ্ন থেকে কোনো কিছু লেখার কোনো দরকার নাই। এবার আসুন কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে আপনি যদি শুধু উত্তরটা লেখেন তাহলেও শিক্ষক আপনাকে নাম্বার দিবেন, তবে আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনি যে সেন্টেন্সটা থেকে আপনার অপশনটা বানানো হয়েছে সেই সেন্টেন্সটার শুরুটা, অর্থাৎ আগে যদি আরও 2-1টা লাইন থাকে সেগুলো বাদ দিয়ে দেন, সেটা লিখলেন না, কিন্তু যেখান থেকে আপনি উত্তরটা লিখছেন তার ওই লাইনটুকু লিখে তারপরে আপনি আপনার যেটুকু লিখলেন তার নিচে আন্ডারলাইন করে দিবেন, অর্থাৎ শিক্ষকের এতে করে খাতা দেখতে সুবিধা হয়। তা না হলে আবার প্রশ্ন পড়তে হয়, আবার আপনার খাতা দেখতে হয়, এতে করে শিক্ষক বিরক্ত হতে পারেন। সুতরাং যদিও বোর্ড বলেছে যে আপনি যদি প্রশ্নের থেকে এটুকু তোলেন তাহলেও নাম্বার দিতে হবে, আর যদি না তোলেন তাহলেও নাম্বার দিতে হবে, তবে আমি আগেই বলেছি শিক্ষককে সবসময় সহযোগিতার একটা মানসিকতা আপনি রাখবেন। সুতরাং আপনি এভাবে করে রাখবেন। আর ওই কোয়েশ্চেন নাম্বার 2 এর মতো এখানে একটা অপশন লেখার পর একটু জায়গা রাখবেন, এই পাশে একটু জায়গা রাখবেন, এতে করে আপনার খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর সৌন্দর্য বৃদ্ধি পেলে আপনার উপর একটা ভালো ইম্প্যাক্ট পড়বে, আপনার রিটেন সাইটগুলোতে আপনাকে বেশি নাম্বার দেওয়া হবে। 5 নাম্বার প্রশ্ন, রাইট ফর্ম ভার্ব একটানা একদম 10টা লিখে ফেলবেন। 6 নাম্বারেও আপনি একটানা লিখে ফেলবেন, সেখানে আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো ইত্যাদি বা অ্যাক্টিভ বা প্যাসিভ উল্লেখ করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই, আপনি একটানা এখানে 5টা লিখে ফেলবেন। 7 নাম্বার ন্যারেশন। ন্যারেশন তো আপনার ওই প্রশ্ন থেকে ইনডিরেক্ট করার সময় বা ডিরেক্ট করার সময় পুরো প্যাসেজ লিখতেই হবে। 8 নাম্বার একটা কনফিউশন থাকতে পারে যে এটা আপনি কি করে লিখবেন। 8 নাম্বারে আপনার পুরো প্যাসেজ লিখতে হবে, লিখে আপনি যে যে জায়গাগুলোতে পরিবর্তন করেছেন সেই জায়গাগুলোতে আপনাকে মার্ক করে দিতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে যে আমি এই 5টা জায়গাতে আমি পরিবর্তন করেছি। 9 নম্বরে আসেন মডিফায়ার। মডিফায়ার একটানা 10টা উত্তর লিখে ফেলবেন। আর 10 নম্বরে থাকবে কানেক্টর। কানেক্টরও একটানা 10টা উত্তর লিখে ফেলবেন। তবে একটা জিনিস খেয়াল করতে পারেন, এটা প্রেপোজিশনের সময় হতে পারে, আর্টিকেলের সময় হতে পারে বা কানেক্টরের সময় হতে পারে, সেটা হলো সেন্টেন্স যখন শুরু হয়, শুরুতে লেখার জন্য আপনার বড় হাতে লিখতে হবে। যেমন ধরুন এখানে বিসাইডস, এটা বড় হাতে লেখা আছে, হ্যাঁ, এরকম আরও কয়েকটা আছে বড় হাতের, আবার কয়েকটা আছে ছোটো হাতের, অর্থাৎ যেগুলো সেন্টেন্স শুরুতে আসবে সেগুলো বড় হাতে লিখবেন, আর মাঝখানে আসলে ছোটো হাতে লিখবেন। এবার আসুন 11 নম্বর, সিনোনিম এবং অ্যান্টোনিম কী করে লিখবেন। সিনোনিম অ্যান্টোনিম লেখার জন্য আপনি যদি এরকম করে লেখেন, অর্থাৎ যে অপশনটা দেয়া থাকবে, যেমন ধরুন ট্রাই লেখার পরে এটা করতে বলা হয়েছে সিনোনিম। সিনোনিম শব্দটা লিখবেন, অথবা সংক্ষেপে আপনি লিখতে পারেন SYN, অথবা অ্যান্টোনিম লেখার সময় ANTO এরকম লিখতে পারেন। লিখে তারপরে আপনি আনসারটা করবেন। এভাবে করে করলে শিক্ষকের খাতা দেখতে সুবিধা হয়। 12 নম্বর, পাংচুয়েশন। পাংচুয়েশনে আপনি যে যে জায়গাগুলোতে পরিবর্তন করবেন তার নিচে আপনি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দিবেন, তাতে করে টিচারের খাতা দেখতে সুবিধা হবে যে আপনি এই জায়গাগুলোতে পরিবর্তন করেছেন। এবার আসুন 13 নম্বরে আমাদেরকে একটি ফর্মাল লেটার লিখতে হয়। ফর্মাল লেটারে প্রথমে আমরা এরকম তারিখ দিব, এরপরে দ্য প্রিন্সিপাল। এখানে আগে 2 লেখা হতো, বর্তমানে আধুনিক সময় 2 লেখা হয় না। ধরুন প্রশ্নে দেওয়া ছিল কুমিল্লা ক্যাডেট কলেজ, সুতরাং আমরা নামটা তাই রাখছি, তারপরে কুমিল্লা লিখলাম, এরপরে একটু স্পেস দিয়ে লিখছি সাবজেক্ট, আপনার সাবজেক্টে অ্যাপ্লিকেশন ফর টেস্টমোনিয়াল, এরপর আবার স্পেস দিয়ে লিখছি ডিয়ার স্যার। আগে শুধু স্যার লেখা হতো, বর্তমান সময়ে ডিয়ার স্যার লেখা হয়। তারপরে আগে এই বেগ শব্দটা লেখা হতো, আই বেগ টু স্টেট দ্যাট, এরকম লেখা হতো। তো বেগ শব্দটা খুব একটা সুন্দর শব্দ নয়, তো আধুনিক সময় বেগ টেগ লেখা হয় না, এগুলো এখন আর চলে না, ব্যাকডেটেড। এখন আই উড লাইক টু স্টেট দ্যাট এরকম লেখা হয় দিয়ে, আর শেষে এখানে আরেকটা শব্দ লেখা হতো, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট। প্রে তো আমরা ঈশ্বরের উদ্দেশ্যে করি, যে কারণে প্রে শব্দটাও আজকাল এটাকে প্রেফার করে না, এখানে আপনি হোপ লিখতে পারেন। আর এটাও একদম ফিক্সড কোনো কিছু না, এখানে আপনি ইচ্ছেগুলো পরিবর্তন করতে পারেন। আরেকটা জিনিস, এখানে শেষে লেখা হতো আই রিমেইনস ইয়োর মোস্ট অবিডিয়েন্ট পিপল। এটা না লিখে আপনি এখন সিনসিয়ারলি যোর্স এরকম লিখতে পারেন। তারপরে আপনি আপনার নাম, রোল নাম্বার, সেকশন, তারপরে গ্রুপ ইত্যাদি দিতে পারেন। 14 নম্বরে আমাদেরকে রিপোর্ট লিখতে হয়। রিপোর্টে প্রথমে একটি আই ক্যাচিং হেডলাইন আপনাকে দিতে হবে। আর রিপোর্টের হেডলাইনটা একটু ভিন্নতর। আমি বলেছিলাম যে কন্টেন্ট ওয়ার্ড আসলে সেগুলো বড় হাতের হয়, ফাংশনাল ওয়ার্ড আসলে ছোট হাতের হয়। রিপোর্টটা একটু ভিন্নতর। রিপোর্টের প্রথম অক্ষর যেটা থাকবে সেটাই বড় হাতের হবে, বাকি যেগুলো আছে সব ছোট হাতের হবে। তবে সেখানে যদি প্রপার নাউন থাকে সেটা ভিন্ন কথা। প্রপার নাউন তো সব জায়গায় বড় হাতের হয়। যেমন ধরুন এখানে সায়েন্স ফেয়ার, ফেয়ার তো একটি আপনার নাউন, সুতরাং এখানে কিন্তু আপনার এটা বড় হাতের হওয়ার কথা ছিল, কিন্তু পেপারে দেখবেন আপনার কখনো এগুলো বড় হাতের হয় না, এগুলো সবসময় ছোট হাতের হয়। সেজন্য রিপোর্টের হেডলাইনটা ভিন্নতর, এখানে আপনার সবগুলো ছোট হাতের হবে, শুধু প্রপার নাউন হলে সেটা বড় হাতের হবে। আরেকটা জিনিস প্রচলিতভাবে এখানে দেখা যায় যে রিপোর্ট যিনি করছেন তার নাম, তিনি কোথা থেকে করছেন রিপোর্টটা, যেমন ধরুন শামীম হাসান, তারপরে লেখা হলো ঢাকা, তারপরে হলো তারিখ,
হ্যাঁ, অনেক সময় পত্রিকার নামও দেয়া থাকে। এগুলো মানে আমাদের যারা এই ট্র্যাডিশনাল বইগুলো যারা লেখেন তারা এগুলোকে উদ্ভব করেছেন, এটার কোনো অথেন্টিক সোর্স নাই। কিন্তু পরীক্ষাতে আপনারা কি করবেন, কারণ যারা খাতা দেখেন তারা তো এই বই অথবা এই টেস্ট পেপার ফলো করেই তারা দেখেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য আপনারা সেটা ফলো করতে পারেন, কিন্তু এর আসলে বাস্তবিক কোনো ভিত্তি নাই। এখানে বড়জোর লেখা থাকে আপনার স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্স, অথবা অনলাইনে অনেক সময় লেখা থাকে, যেমন ধরুন ফ্রম নাটোর, এরকম লেখা থাকতে পারে। ফ্রম অর্থাৎ এই জিনিসটা লেখা থাকে, বাকি থাকে না। তো যাই হোক, এখানে আপনার 3টা ভাগ আছে অ্যাটলিস্ট। প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। ইন্ট্রোডাকশনে 5টা WH এর জবাব থাকতে হয়। কি কি? ধরুন হোয়াট, ওয়েন, ওয়ের, তারপরে হাউ আর হু, এই জিনিসগুলোর জবাবটা থাকতে হয়। এটা প্যারাগ্রাফের মতো না। এরপরে আপনি ওই যখন বডিতে যাবেন তখন আপনার অনেকগুলো প্যারা এখানে হতে পারে। প্যারা কয়টা হবে? প্যারা আপনার অগণিত হতে পারে। আপনার যদি বড় রিপোর্ট হয় সেখানে 100 প্যারাও হতে পারে, কোনো ব্যাপার না। আপনি যে কোনো পত্রিকার একটি নিউজ পড়লেই বুঝতে পারবেন। আর শেষে যে কনক্লুশন দিতে হয়, তবে এই কনক্লুশন কিন্তু প্যারাগ্রাফের কনক্লুশনের মতো না। এখানে নিয়ার ফিউচারে কি ঘটতে পারে সেটা, অথবা অমীমাংসিত কোনো বিষয় হলে সেখানে আরেকটা প্রশ্ন করেই আপনার শেষ করা যেতে পারে, অথবা আপনার বিশিষ্ট কোনো ব্যক্তির মন্তব্য নিয়ে রিপোর্টটা শেষ করা যেতে পারে। এরপরে আমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হয়, তবে তুলনামূলক এবারের প্যারাগ্রাফটি একটু ছোট, 120 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়। তবে প্যারাগ্রাফ এখানেও আপনি ইচ্ছে করলে 2 পেজের মতো লিখে দিতে পারেন। আর প্যারাগ্রাফ নিয়ে যেহেতু আগে কথা বলেছি, একটাই প্যারা হবে, এখানে 2টা প্যারা হবে না। অবশ্যই আপনাকে টাইটেল দিতে হবে। আর 16 নম্বরে যে আমাদেরকে একটি কম্পোজিশন লিখতে হয়, কম্পোজিশনে কমপক্ষে 3টা প্যারা থাকতে হবে, ইন্ট্রোডাকশন, বডি আর হচ্ছে কনক্লুশন। তবে এটা 6টাও হতে পারে। আপনার বডিতে এসে অনেকগুলো ভাগ হতে পারে, অর্থাৎ ইন্ট্রোডাকশন একটা রইল, কনক্লুশন রইল, বডিতে এসে আপনার 1টা 2টা 3টা এরকম প্যারা হতে পারে, অর্থাৎ সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ 6টা। এই প্যারার মধ্যে আপনি লিখবেন। কত পেজ লিখবেন? চেষ্টা করবেন 3 থেকে 4 পেজ লেখার জন্য। পেজ মানে আবার বাংলার ওই না, পৃষ্ঠা আর কি, পাতা না। মানে এটা হচ্ছে 2টা, এক এর পাশে হলো আরেকটা, মানে 2টা। এরকম কমপক্ষে আপনি 4 পেজ লিখবেন, মানে এরকম কমপক্ষে 4, 3 থেকে 4, 3-এর কম না আর 4-এর বেশি না, কারণ এখানে 250 ওয়ার্ড বলা থাকে। সুতরাং আপনি যদি 8-10 পেজ লেখেন সেটা অনেক বেশি হয়ে যাবে। আমি চেষ্টা করলাম খুব তাড়াহুড়া করে আপনার অনেকগুলো কথা কভার করার, কিন্তু অনেক বেশি তাড়াহুড়া করতে যে অনেক কথা বাদ পড়ে যেতে পারে। যে কথাগুলো আমি এখানে ক্লিয়ার করতে পারিনি সেই জায়গাতে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আর আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার আমি চেষ্টা করব। আপনাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। আপনাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি অবশ্যই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে অবশ্যই 200 নম্বরের উত্তর করবেন, সেটা পারেন আর না পারেন। একটা সুখবর হচ্ছে, কোনো শিক্ষকের পক্ষেই পুরো খাতা 100% পড়া সম্ভব হয় না। তারা প্রথম থেকে মাঝখান থেকে শেষে থেকে কিছু কিছু পড়ে একটা আইডিয়া নিয়ে নেন। আর তারা যেহেতু অনেক বেশি অভিজ্ঞ, সুতরাং তাদের একটি ধারণা হয়ে যায়, কয়েক লাইন পড়লেই বুঝতে পারেন এই ছাত্ররা কী লিখবে। সুতরাং আপনার সব কিছু যে পড়া হবে তা নয়। আপনি অনেক জায়গাতে এমনিতেই বেঁচে যাবেন, যেখানে আপনার ভুল হয়েছে সেটা হয়তো শিক্ষকের চোখে আসলো না, তখন কিন্তু আপনি নাম্বারটা ঠিকই পেয়ে যাবেন। সেজন্য অবশ্যই ফুল মার্কসের আনসার করবেন। ভালো থাকুন।